আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ক্ষমতায় থাকতে দেশের স্বাধীনতা বিকিয়ে দিচ্ছে সরকার, বলছেন মাহমুদুর রহমান মান্না। এদিকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়লেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। জানিয়ে দেব, তিস্তা প্রকল্পের জন্য চীন প্রস্তুত, সিদ্ধান্ত বাংলাদেশের, বলছেন রাষ্ট্রদূত। এবং সবশেষ জানিয়ে দেব, রাজপথে আন্দোলন করে কি সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করা যায়, মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। সরকার ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতা বিকিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক উপর পুলিশি হামলার 14 বছর বিচার না হয় দোষীদের বিচারের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব অভিযোগ করেন। তিনি বলেন, আজ পত্রিকায় দেখলাম প্রধানমন্ত্রী বলছেন ভারতকে ট্রানজিট দিলে ক্ষতি কী। আরে আপনি তো ট্রানজিট দেননি, দিয়েছেন তো করিডোর। তাদের দেশ থেকে ট্রেন ঢুকবে, সেই ট্রেন আবার তাদের দেশে যাবে, সেখানে কি থাকবে আমরা জানি না। সরকার কিছু কিছু মানুষকে হঠাৎ করে সামনে আনেন বলেন, উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, খুব রসিকতা করে হাসি ঠাট্টা করে তাকে সর্বোচ্চ দায়িত্ব দেন। আজকের রাষ্ট্রের প্রধান এক নাম্বার ব্যক্তি রসিকতা করতে করতে খুনিদের মুক্তির সনদে স্বাক্ষর করে দেন। রসিকতা করতে করতে তাদের আত্মীয় স্বজনদের আরও প্রমোশন দিয়ে দেন। এরা জালিম সরকার, প্রতারক সরকার। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেন তার সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কিন্তু তিনি বেনজির আহমেদ, আজিজ আহমেদ, মতিউর সহ তাদের প্রথম দেখেছেন। আজিজদের ভাইদের তিনি প্রথম দেখেছেন, তাকে তিনি প্রমোশন দেননি, প্রশ্রয় দেননি। আর আমাদের ডেপুটি স্পিকারের ছেলে 200 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। এই নিয়ে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে পরিবার থেকে বলা হয়েছে বেড়াতে গেছে। এই 200 কোটি টাকা ট্যাক্স ফাঁকির মামলা কি আছে? এই নিয়ে কোনো মামলা হয়েছে কি? এই নিয়ে কয়েকটি গণমাধ্যমে নিউজও করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, এরা কেউ আমাদের দলের নয়। মানা বলেন, পুলিশের একটি সিপাহী পদে চাকরি দিতে গেলে আগে তার পরিবারের ব্যাকগ্রাউন্ড দেখে। তার পরিবারের কেউ, দূরের সম্পর্কে কেউ বিএনপির রাজনীতির সঙ্গে ছিল, তাদের তার চাকরি হয় না। কিন্তু সরকার একজন মানুষকে সামরিক বাহিনী থেকে ধীরে ধীরে বাহিনীর প্রধান বাহিনীর দিলেন, তার পরিবারের খোঁজ নেননি, তার আপন ভাই জেলে আছে এটা জানতেন না। নাগরিক ঐক্য সভাপতি বলেন, এই সরকার মুখে ধর্মনিরপেক্ষতার কথা বললেও তাতে বিশ্বাস করে না। তারা সংখ্যালঘুদের, হিন্দুদের সম্পদ দখল করে। এই বেনজির আহমেদ হিন্দুদের সম্পত্তি দখল করেছে। এই হিন্দু সম্প্রদায়ের লোকেরা প্রধানমন্ত্রীর কাছে বিচার দিলেও তিনি কিছুই করে নাই। এদিকে পরবর্তী আন্দোলন ঘোষণা করে শাহবাগ ছাড়লেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। কোটা পুনর্বহালের দাবিতে টানা 6 ঘন্টার বেশি সড়কে অবস্থান নেওয়ার পর শাহবাগ মোড় ত্যাগ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা 10 মিনিটে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। এদিন বেলা 12টা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে ঐক্যবদ্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন। শাহবাগে অবস্থান শেষ করে নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে এগিয়ে যান তারা। ফলে 6 ঘন্টার পর স্বাভাবিক হয় যান চলাচল। আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদুল ইসলাম বলেন, ঘোষিত 4 দফা দাবির ভিত্তিতে আগামী শুক্রবার অনলাইন ও অফলাইনে আমাদের জনসংযোগ কর্মসূচি চলবে, যেটি কেন্দ্রীয়ভাবে সমন্বয় করা হবে। আগামী শনিবার বিকাল 3টায় দেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। রোববার সারা দেশে সকল ক্লাস পরীক্ষা বর্জন করা হবে। নাহিদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত সরকারের নির্বাহী বিভাগ বা উচ্চ পর্যায় থেকে আমাদেরকে কোনো রকম আশ্বস্ত করা হয়নি, এমনকি কোনো ধরনের যোগাযোগও করা হয়নি। আমরা এর নিন্দা জানাচ্ছি। তিনি বলেন, সরকার কি পরিপত্র জারি করল যেটি 5 বছরের মধ্যে অবৈধ ঘোষণা করতে পারে হাইকোর্ট। তার মানে পরিপত্র জারি যথাযথ নিয়মে মেনে হয়নি। এখনও সময় আছে পুনরায় পরিপত্র জারি করার। আইন বিভাগ ও সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি করে দেওয়ার এই নাটক আর মঞ্চস্থ করাতে দেওয়া হবে না। বক্তব্যে স্বতঃস্ফূর্তভাবে অবরোধ কর্মসূচি সফল করার জন্য শিক্ষার্থীদেরও ধন্যবাদ জানান তিনি। আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছেন সকল বৈষম্য দূর করার জন্য। এই কোটার মাধ্যমে মেধাবীদের সঙ্গে চরম বৈষম্যের সৃষ্টি করা হয়েছে।
এই কোটা অবিলম্বে বাতিল করে সংবিধান ঘোষিত সুযোগের সক্ষমতা নিশ্চিত করতে হবে। 2018 এর আগে সকালে 2018 সালের পরিপত্রকে অবৈধ ঘোষণা করে দেয়া উচ্চ আদালতের রায় আপাতত বহাল রাখেন আপিল বিভাগ। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেলা 11টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে মিছিল ও স্লোগান নিয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অবস্থান নেন। তারা দুপুর 12টার সময় হাজারো শিক্ষার্থী মিছিল নিয়ে এলে শাহবাগ মোড় অবরোধ করেন। তাদের অবরোধের পর ঢাকা কলেজ সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন অবরোধ কর্মসূচিতে। ফলে শাহবাগের আশেপাশে সড়কের দুপুর 12টা থেকে বন্ধ হয়ে যায় যান চলাচল। কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, জেগেছে ছাত্র সমাজ জেগেছে, এই স্লোগান দিতে থাকেন তারা। এদিকে রাজপথে আন্দোলন করে কি সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করা যায়? সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতির বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির স্ট্যান্ড ওভার মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সেই সঙ্গে পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর কোটা নিয়ে নিয়মিত আপিল করার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ নির্দেশ দেন। পরে চলমান কোটা আন্দোলনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, রাজপথে আন্দোলন করে কি সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করা যায়? সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা সহ অন্যান্য কোটা বাতিল করে জারি করা পরিপত্র 5 জুন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। ফলে সরকারি চাকরিতে নবম থেকে 13 গ্রেড 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে। এদিকে তিস্তা প্রকল্পের জন্য চীন প্রস্তুত, কিন্তু বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে সামনে রেখে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ডিসিএবি টক অনুষ্ঠানে একথা বলেন তিনি। তিস্তা প্রকল্প নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সত্যিকার অর্থে বাংলাদেশের উল্লেখ করে তিনি বলেন, তিস্তা বাংলাদেশের ভূখণ্ডে, তাই এই নদী নিয়ে যে প্রকল্পই হোক না কেন সিদ্ধান্ত নেওয়ার অধিকার সত্যিকার অর্থে বাংলাদেশের। ভারত ও চীন যৌথভাবে তিস্তা প্রকল্পে কাজ করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চীন প্রস্তুত, কিন্তু বাংলাদেশ কি এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তবে প্রকল্পটি নিয়ে ভারত ও চীনের মধ্যে কোনো উত্তেজনা থাকার কথা অস্বীকার করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পের প্রস্তাব দিয়েছে চীন। তার দেশ এ বিষয়ে বাংলাদেশের প্রতিক্রিয়ার অপেক্ষা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সম্ভাব্য চুক্তি ও প্রসঙ্গে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এখনই এ বাণিজ্য বিষয়ে বলা সম্ভব নয়, তবে অবকাঠামো, বাণিজ্য, আর্থিক খাত, ডিজিটাল অর্থনীতি, শিক্ষা, মিডিয়া সহযোগিতা ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে।